হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা আর কিছুদিন পরেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের বিষয় হলো এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় থেকে সেরা কিছু বাছাইকৃত এসএকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও, যা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এসআর একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এমন নতুন সবার আগে সাজেশন ভিডিওগুলি পেতে। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। তো প্রথমেই দেখে নেব তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায় থেকে মোস্ট এসিকিউ শর্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বুদ্ধির একটি বৈশিষ্ট্য হলো নতুন পরিস্থিতিতে ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করা। 2, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে মনোযোগ নির্বাচনধর্মী ও সদা পরিবর্তনশীল। 3, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, আগ্রহের চাহিদাভিত্তিক ও ব্যক্তিভেদের পৃথক হয়। 4, বুদ্ধির অভিক্ষা কি? উত্তর হবে শিক্ষার্থীদের শিক্ষাগত সার্বিক মূল্যায়নের জন্য যে বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বুদ্ধির অভিক্ষা। 5, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? উত্তর হবে স্পিয়ারম্যানের জি এর সঙ্গে কেটেলের তরল বুদ্ধির তুলনা করা হয়। 6, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। শিখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখন হয় এবং পরিণমন হলো মূলত একটি নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে দেখে নেব 7 নম্বর দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের ট্রেটার্স সমীকরণ আর বলতে কি বোঝানো হয়? উত্তর হবে ট্রেটার্স সমীকরণ সহগতির সহগাঙ্ক বোঝাতে স্পিয়ারম্যান আর অক্ষরটি ব্যবহার করেছেন। 8, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। উত্তর হবে প্রথম তীব্রতা, দ্বিতীয় আকার। 9, বুদ্ধির সংজ্ঞা দাও অর্থাৎ বুদ্ধি কাকে বলে? উত্তর হবে বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যা ব্যক্তির নতুন পরিবেশের পরিস্থিতির সর্বোচ্চ মাত্রায় কার্যকরী অভিযোজনে সহায়তা করে। 10, প্রেষণার 4টি চক্র বা প্রক্রিয়া কি কি? উত্তর হবে প্রেষণার 4টি চক্র, প্রথম চাহিদা, দ্বিতীয় তাড়না, তৃতীয় সহায়ক আচরণ, চতুর্থ উদ্দেশ্য পূরণ। এই 4টি মিলে কিন্তু প্রেষণার একটি চক্র হয়। 11 নম্বর দাগের প্রশ্নটি, আগ্রহের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো। উত্তর হবে আগ্রহ চাহিদা ভিত্তিক ও ব্যক্তিভেদের পৃথক হয়। তো এই ছিল তোমাদের মাত্র 11টি এসএকিউ প্রশ্ন। আশা করি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এরপরে দেখে নেব আমরা শিখন কৌশল এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর হবে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে। 2 নম্বর দাগের প্রশ্নটি অর্থাৎ 12 নম্বর দাগে, অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করো। উত্তর হবে প্রথম, এই প্রক্রিয়ার কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। 2, এই প্রতিক্রিয়ার প্রাণীর আচরণের প্রকৃতি অনুসরণ করা হয়। 13 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ বা শিক্ষামূলক তাৎপর্য লেখো। উত্তর হবে শিশু কুঅভ্যাস দূর করা যায় এবং সুঅভ্যাস গঠন করা যায়। 2, শিশুর বিভিন্ন শব্দ ও শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে। নেক্সট প্রশ্নটি দেখে নেব, প্রাচীন অনুবর্তনের আবিষ্কার কে? উত্তর হবে আইভান প্যাভলভ। 15, স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। উত্তর হবে নিরবিচ্ছিন্ন শিডিউল ও সময় অন্ত শিডিউল। নেক্সট, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? উত্তর হবে রেসপন্ডেন্ট আচরণ ও অপারেন্ট আচরণ। 17, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? উত্তর হবে কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলা হয় রেসপন্ডেন্ট। 18, স্কিনার বক্স কি? মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা। উত্তর হবে মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তন পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। 19, থর্নডাইক দেওয়া প্রধান 3টি সূত্র কি কি? উত্তর হবে প্রথম প্রস্তুতির সূত্র, দ্বিতীয় অনুশীলনের সূত্র, তৃতীয় ফললাভের সূত্র। নেক্সট প্রশ্নটি দেখে নেব, থর্নডাইক শিকনের গৌণ সূত্রগুলি কি কি? উত্তর হবে মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র ও অনুজ্ঞামূলক সঞ্চালনের সূত্র।
তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকটি প্রশ্ন তোমরা এখন থেকে মুখস্থ করে ফেলো, তোমাদের আর হাতে বেশি সময় নেই, তোমরা খুব তাড়াতাড়ি তোমরা এগুলো মুখস্থ করে ফেলো। 21 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, মোস্ট ইম্পর্টেন্ট পাজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার প্রচেষ্টা ও ভুলের শিকনের কৌশলের পরীক্ষার যে যান্ত্রিক বক্স ব্যবহার করেছিলেন তা হলো পাজল বক্স বা পাজল বক্স নামে পরিচিত। 22 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অপানুবর্তন কি? উত্তর হবে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ সময় অনুপস্থিতিতে প্রতিক্রিয়াটি বিলুপ্ত হয়, একেই বলে অপানুবর্তন। নেক্সট, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? উত্তর হবে যে আচরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো আচরণের সঙ্গে যুক্ত করা যায় তাকে সক্রিয় আচরণ বলে। 24, থর্নডাইকে দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটির উত্তর হবে থর্নডাইকের মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়াটির মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তির কাছে তৃপ্তিদায়ক হয় তখন শিখন শক্তিশালী এবং স্থায়ী হয়। তো এই ছিল শিখন কৌশল থেকে প্রশ্নগুলি। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। প্রথম প্রশ্নটি, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? উত্তর হবে প্রাপ্ত স্কুলগুলোকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন তাকে দূরত্বকে বলা হয় শ্রেণীর ব্যবধান। 23, হিস্টোগ্রাম ও পরিসংখ্যার বহুভুজের একটি পার্থক্য লেখো। উত্তর হবে পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর ওপর এবং অন্যদিকে আয়ত্তলেখ পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্নসীমার ওপর। এরপরে চলে আসবো কল্পিত গড় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গড় নির্ণয় করার সময় একটি সংখ্যাকে গড় বলে কল্পনা করে নেওয়া হয়, এই সংখ্যাটি বলা হয় কল্পিত গড়। এরপরে চলে আসবো আমরা 29 নম্বর দাগের প্রশ্নটি, 2, 5, 3, 2, 5, 7, 4, 5 এবং 8 স্কোরগুলির মোট নির্ণয় করো। তো তোমাদের একটি অঙ্ক হয়, একটি অঙ্কটি মোট নির্ণয় করে উত্তর হবে এখানে কিন্তু 5। তো এরপরে চলে আসবো আমরা 30 নম্বর দাগের প্রশ্নটি, পরিসংখ্যার বন্টন গঠনের সময় টেলি চিহ্ন ব্যবহার করা হয় কেন? উত্তর হবে পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে বিশেষ শ্রেণী বিভাজনের কতগুলি স্কোর আছে তা দ্রুত বের করার জন্য টেলি চিহ্ন ব্যবহার করা হয়। 31, মধ্যমান কি? উত্তর হবে মধ্যমা হলো এমন একটি বিন্দু যা পরিসংখ্যা বন্টনের সমান 2 ভাগে ভাগ করে। 32 নম্বর দাগের প্রশ্নটি হবে পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো। উত্তর হবে তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায় এবং একাধিক পরিসংখ্যা বন্টনের একটি লেখচিত্র দ্বারা প্রকাশ করা যায়। তো এরপরে চলে আসবো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধানে উল্লেখিত শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধারাগুলি। প্রথম প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝায়? উত্তর হবে শিক্ষায় সমসুযোগের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, নারী পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষা লাভের সমান অধিকারকে বোঝায়। 32, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। 33, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর হবে সংবিধানে 46তম সংবিধানের সংশোধনে 45 নম্বর ধারায় অনুসারে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ভারতীয় শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাকে বাধ্যতামূলক শিক্ষা বলে। 34, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হবে ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত অধিকারের সুবিধা ব্যবস্থা করতে হবে। 35, তপশিলি জাতি কাদের বলা হয়? উত্তর হবে আর্থ সামাজিক ও শিক্ষাগত প্রেক্ষাপটে যে সমস্ত জাতি পিছিয়ে আছে তারাই কিন্তু সংবিধানের অনুসারে তপশিলি জাতি। 36 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় সংবিধানের রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 37, 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের তিনটি যুক্ত করা হয়, তাকে কি? উত্তর হবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। এরপরে চলে আসবো আমরা লাস্ট প্রশ্নটি, কেন্দ্রীয় তালিকা শিক্ষা সংক্রান্ত ধারাসমূহগুলি কি কি? উত্তর হবে 62 নম্বর ধারা, 63 নম্বর ধারা, 64, 65, 66 এবং 67 নম্বর ধারা রয়েছে। তো এরপরে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটি দেখে নেব, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে, পরীক্ষায় খাতা মিলে নেবে, তোমাদের এসসিকিউ এবং
বড় প্রশ্নগুলি, এমসিকিউ বড় প্রশ্নগুলি সমস্ত তোমরা কমন পেয়ে যাবে আমাদের সাজেশন দেওয়া ভিডিওগুলি থেকে। তো তোমরা যারা এমসিকিউ এবং বড় প্রশ্নের সাজেশনগুলি এখনও দেখোনি, তো অবশ্যই তোমরা দেখে নাও, নাহলে কিন্তু মিস করবে। সে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো এরপরে দেখে নেব আমরা নেক্সট প্রশ্নটি, ইউজিসি এর পুরো নাম কি? উত্তর হবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 40, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের 2 বছরের কোর্স ছিল। নেক্সট প্রশ্ন, এনসিআরএজি এর পুরো নাম কি? উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে যাবে। নেক্সট প্রশ্নটি, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হবে 1948 সালে 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। 44 নম্বর দাগের প্রশ্নটি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার মাধ্যমিক 3 অথবা 4 বছরের। তো এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়াব কমিশন। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা দুটি লক্ষ্য উল্লেখ করো। উত্তর হবে মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য চরিত্রবান মানুষ সৃষ্টি করা এবং সুনাগরিক গঠন। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নটি, মোদালিয়াব কমিশনের রিপোর্টের উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করা কথা বলা হয়েছে? উত্তর হবে মোদালিয়াব কমিশনের রিপোর্টের উচ্চ মাধ্যমিক স্তর 3 বছরে করা কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের ইন্টারমিডিয়েট শিক্ষা ছিল 3 বছরের, সেখানে শিক্ষার্থীদের নবম, দশম এবং একাদশ শ্রেণীর পাঠ্যক্রম করতে হতো। নেক্সট প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? উত্তর হবে মোদালিয়াব কমিশন। তো এই প্রশ্নটি এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, এআইসিটিই এর ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। নেক্সট, সিএবিই কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। তো এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। এরপরে দেখে নেব আমরা সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। প্রথম প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কি? উত্তর হবে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের হাতে কলমে কাগজের মাধ্যমে কোনো বৃত্তি সম্পর্কে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাকে বলা হয় বৃত্তিমূলক শিক্ষা। তো বন্ধুরা, তোমাদের আমি বারবার বলছি, তোমরা কেউ একটি প্রশ্ন মিস করবে না, সমস্ত অধ্যায়ে প্রত্যেকটি প্রশ্ন দেখে যাও। আশা করি এখান থেকে প্রায় হুবহু সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, তোমরা এতটুকু আস্থা রাখতে পারো। তো এরপরে দেখে নেব নেক্সট প্রশ্নটি, কোঠারি কমিশন সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য হলো ভাষাবোধের বিকাশ, শিশুর ভাষা বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমের বিভিন্ন ভাষাকে পান দেওয়া হয়। নেক্সট এরপরে দেখে নেব 50 নম্বর দাগের প্রশ্নটি, স্কুল গুচ্ছ বা জোট কি? মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম উত্তরটি হবে কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী একটি অঞ্চলের পাশাপাশি কতগুলি বিদ্যালয় গুচ্ছ নিয়ে তৈরি হয় স্কুল জোট বা স্কুল গুচ্ছ। এ গুচ্ছের মধ্যে থাকবে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ। উত্তর হবে সুঅভ্যাস গঠন করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। নেক্সট প্রশ্ন, আইটিআই এর ফুল ফর্ম কি? উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা অষ্টম অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? উত্তর হবে প্রাথমিক শিক্ষা স্তর শেষ হওয়ার পূর্বেই সাধারণ বিভিন্ন শ্রেণীতে শিশুরা বিদ্যালয় ছেড়ে চলে যায়, ফলে অর্থ এবং শ্রমের অপচয় ঘটে, একেই বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয়। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন। উত্তরটি হবে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে বোঝানো হয় শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ সমাপ্ত না করে বিদ্যালয় ছেড়ে চলে যায় তাকে কিন্তু ড্রপ আউট বলে, অর্থাৎ সে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেয়, তাকে ড্রপ আউট বলে। প্রথম প্রশ্ন, তারপর প্রশ্নটি দেখে নেব, অপ্রথাগত শিক্ষা কি? উত্তর হবে নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বাইরে সংগঠিত যে নমনীয় শিক্ষাকেন্দ্রিক এবং একটি অংশগ্রহণমূলক পদ্ধতি সংযুক্ত হয় তাকে অপ্রথাগত শিক্ষা বলে। নেক্সট, ইসিসিই বলতে কি বোঝো? উত্তর হবে জাতীয় শিক্ষানীতিতে শিশুর পুষ্টি, স্বাস্থ্য, শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক ইত্যাদি মৌলিক বিষয়গুলি শিক্ষার জানিয়ে যে শিশু কল্যাণে কর্মসূচিতে গ্রহণ করা হয় তাকে ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বা ইসিসি বলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ কবে প্রকাশিত হয়? উত্তর হবে
1985 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। নেক্সট তোমরা দেখে নাও পরের ফুল ফর্মগুলি, মোস্ট ইম্পর্টেন্ট এই ফুল ফর্মগুলি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলি কিন্তু আসে। এনসিটিই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। এনসিইআরটি এর ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। IGNOU এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, POA মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামস অফ অ্যাকশন। নেক্সট DIET এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এরপরে দেখে নেব আমরা নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, ADHD কি? উত্তর হবে ADHD এর সম্পূর্ণ নাম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি এক ধরনের মানসিক প্রতিকূলতার রোগ। এই রোগ আক্রান্ত ব্যক্তিরা কোনো কাজে সঠিকভাবে কিন্তু মনোনিবেশ করতে পারে না, অর্থাৎ মনোযোগ দিতে পারে না। দ্বিতীয় নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, ব্রেল পদ্ধতি কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? উত্তর হবে ব্রেল পদ্ধতি 6টি ডট বা বিন্দু দিয়ে লেখা হয়। পরের প্রশ্ন, বধির কাকে বলা হয়? যেসব শিশু ব্যক্তি শ্রবণ যন্ত্রের ত্রুটির জন্য কিছু শুনতে পায় না তাদের বধির বলে। নেক্সট, শারীরিক ও দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ করো। শারীরিক ও দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ হলো জ্ঞানেন্দ্রিয় ত্রুটি সম্পন্ন প্রতিবন্ধী এবং বাকযন্ত্রের ত্রুটি সম্পন্ন প্রতিবন্ধী। নেক্সট, ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়? উত্তর হবে যে সকল শিশু সমাজে প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণের করতে অক্ষম, শারীরিক এবং মানসিক সমস্যাজনিত কারণে এবং সমাজের অন্যান্য ব্যক্তিদের থেকে পৃথক, তাদেরকে বলা হয় ব্যতিক্রমী শিশু। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। উত্তর হবে শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা হলো চুরি করা এবং স্কুল থেকে পালানো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে। নেক্সট প্রশ্ন, প্রতিবন্ধী বলতে কি বোঝো? উত্তর হবে যে সকল ব্যক্তি শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে আচরণ ও বৈশিষ্ট্যগত দিক থেকে অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদাভাবে বিবেচিত হয়, সেই সকল ব্যক্তির প্রতিবন্ধী বলে সমাজে পরিচিত কিন্তু হয়। নেক্সট প্রশ্ন, ব্রেইল পাঠের নিয়ম কি কি? উত্তর হবে ব্রেইল হলো একটি স্পর্শমূলক পদ্ধতি। ব্রেইল বাম দিক থেকে ডান দিকে পড়তে হয়। একজন দক্ষ ব্রেইল পাঠক প্রতি মিনিটে 60টি শব্দ পড়তে পারে। তো এরপরে দেখে নেব আমরা দশম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য। উত্তর হবে বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে প্রত্যেককে সচেতন করা। নেক্সট, বয়স্ক শিক্ষার একটি সমস্যা হলো সুযোগ ও অর্থের অভাব। নেক্সট, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করা। উত্তর হবে সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা হলো জনগণের সচেতনার অভাব ও আর্থিকভাবে পিছিয়ে পড়া। নেক্সট, বয়স্ক শিক্ষা কাকে বলে? উত্তর হবে বয়স্ক শিক্ষা বলতে বোঝানো সাধারণত 15 থেকে 45 বছরে যে সকল ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করেনি বা কোনো কারণে শিক্ষা গ্রহণের থেকে বঞ্চিত হয়েছে তাদের শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, 3Rs এর অর্থ কি? 3Rs এর অর্থ হলো রিডিং মানে পঠন, রাইটিং শিখন এবং অ্যারিথমেটিক গণিত। নেক্সট প্রশ্নটি, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো। উত্তর হবে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা হলো অপচয়, অনুন্নয়ন এবং 2 নম্বর বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব। এরপরে চলে আসো ফুল ফর্মগুলি। ICDS এর ফুল ফর্ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। দ্বিতীয় হচ্ছে NSS ফুল ফর্ম কি? ন্যাশনাল সার্ভিস স্কিম। এরপরে চলে আসবো আমরা একাদশ অধ্যায় প্রথম প্রশ্নটি, ইউনেস্কোর এর দুটি কর্মসূচি লেখো। উত্তর হবে ইউনেস্কোর দুটি ইউনিট নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর দুটি কর্মসূচি হলো আদর্শ মান নির্ধারণ করা এবং শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থা করা। নেক্সট প্রশ্নটি দেখে নেব, স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তর থেকে সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে স্মৃতিশক্তির বিকাশ সাধন ডেলস কমিশনের প্রথম স্তম্ভ, লার্নিং টু নো বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখে নেব, ট্রেজার উইদিং কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। নেক্সট প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্টটি শিরোনাম কি ছিল? উত্তর হবে প্রাথমিক আন্তর্জাতিক শিক্ষার কমিশনের রিপোর্টের শিরোনাম ছিল লার্নিং টু বি। তো এরপরে দেখে নেব ফুল ফর্মগুলি। ইউনিসেফ এর ফুল ফর্ম কি? ইউনিট নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। নেক্সট প্রশ্ন, TAL এর ফুল ফর্ম হচ্ছে টেকনোলজি এইডেড লার্নিং। এরপরে চলে আসবো আমরা শেষ অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায়, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। প্রথম প্রশ্নটি, CAL বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষার্থী শিক্ষণের সময় কম্পিউটারের মাধ্যমে সরল রৈখিক প্রোগ্রামের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তাকে কম্পিউটার সহযোগী শিক্ষণ বলে, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বলে CAL।
নেক্সট প্রশ্ন, সিএআই বলতে কি বোঝানো হয়? উত্তর হবে কম্পিউটার অ্যাসিস্ট ইন্টারাকশন, হলো অনুবর্তন নীতির ভিত্তিতে প্রোগ্রাম পদ্ধতির বিষয়গুলিকে ছোট ছোট করে ভেঙে উপস্থাপন করা হয়, যার অর্থ কম্পিউটারের সহযোগী নির্দেশনা। তো এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়া কোনো কাজ করতে পারে না এবং সফটওয়্যার নিজে কাজ করতে পারে। নেক্সট প্রশ্ন, র্যাম ও রোমের মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট, রোমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তথ্য সংগঠিত থাকে, র্যাম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তথ্য সংরক্ষিত থাকে না। নেক্সট প্রশ্ন, ই লার্নিং কি? মোস্ট ইম্পর্টেন্ট, ই লার্নিং বলতে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বোঝায়। নেক্সট, শিল্পক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম হচ্ছে কম্পিউটার। নেক্সট প্রশ্ন, শিক্ষার প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। উত্তর হবে শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি চিহ্নিত করা এবং শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা। এরপরে দেখে নেব আমরা ফুল ফর্মগুলি। র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমের ফুল ফর্ম হচ্ছে রেড অনলি মেমোরি। নেক্সট, ডিপিটি এর ফুল ফর্ম হচ্ছে ডেস্কটপ পাবলিশিং এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে দক্ষতার বিজ্ঞান। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এডুকেশন বিষয়ে মাত্র পুরো বই থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম তোমাদের সঙ্গে, যা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা মিলিয়ে নিবে হুবহু। প্রায় বহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।